গল্প মুগ্ধতা, লেখায় আফিন মোহাম্মদ সাহেব। রান্নাঘরের তার থেকে টোস্ট বিস্কুটের বক্সটা নামিয়ে একটা বিস্কুট মুখে পুড়ে কামড়ে ধরে বাক্সটা রাখতে গেলাম। এমন সময় পেছনে থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, এই, কে আপনি? এখানে কি করছেন? তারপর আবার চেঁচিয়ে বলল, এই আম্মু, ঘরে এই ছেলেটা কে? আমি থতমত খেয়ে হঠাৎ পেছনে ফিরে দেখি 14-15 বছর বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই গায়ের গোলাটি শার্ট আর চোট প্যান্ট, মাথার চুলগুলো অনেকটা উপরের দিকে উঠিয়ে কাঁকড়া দিয়ে আটকে রেখেছে। আমি তার দিকে ঘুরেই বললাম, মনু, আপনি কিরা? মেয়েটা, আমি কে মানে? আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আমি একটু ভালোভাবে খেয়াল করার পর কি চিনতে পারলাম মেয়েটাকে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় অন্য রুম থেকে আওয়াজ আসলো, মাওয়া, এটা আদিল, তোর আদিল ভাইয়া। মনে হলো কথাটা শুনে বোন আমার অনেক বড় ধরনের একটা শখ খেল। লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চুলা বন্ধ করেন, ধূপ উতলে পড়ছে। আমি আবার থতমত খেয়ে তাড়াতাড়ি গিয়ে চুলা বন্ধ করলাম। শহরে এসেছি চাচার বাসায়। বহুদিন ধরে চাচার সাথে দেখা নেই, প্রায় 7 বছরের চেয়ে বেশি সময় ধরে। চাচা বিএনপি দলের রাজনীতিবিদ। গত ইলেকশনের আগের ইলেকশনে চাচার নামে মামলা হয়েছে, যার কারণে তিনি অনেক দিন ধরে গ্রামের বাড়িতে যেতে পারে না। আমাদের সাথেও তেমন দেখা সাক্ষাৎ হয় না, শুধু আব্বু কয়েকবার এখানে এসেছে। তাছাড়া আমাদের মধ্যে ফোনে কথা বলা ছাড়া আর কোন দেখা সাক্ষাৎ ছিল না। গত কিছুদিন আগে আমাদেরকে ফোন করে জানানো হয় যে চাচি প্রেগন্যান্ট। খবরটা আনন্দের, কারণ আল্ট্রাসোনোগ্রাফিতে বলা হয়েছে ছেলেবাবু হবে। চাচার 2 মেয়ে, ছেলে নেই। আজকে আম্মু আমাকে এখানে পাঠিয়েছে বড় বড় 2টা ব্যাগ দিয়ে। কত যে কষ্ট হয়েছে এগুলো বই নিয়ে আনতে আল্লাহ মালুম। কার কাছ থেকে যেন পাকা তেঁতুল আনছে, আর আমাদের গাছের ডাব, বেল, আরো কত কি ভরে দিয়েছে ব্যাগগুলোতে। বলে প্রেগন্যান্ট হলে নাকি মহিলাদেরকে এসব খেতে হয়। যাই হোক, সহিসালামতে চাচার বাসায় এসে পৌঁছলাম। বাসার দরজায় কলিং বেল চাপার কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। চাচি দরজা খুলেছে। চাচিকে চিনতে আমার একটু সময়ের প্রয়োজন হলো। হয়তো চাচিরও কি অবস্থা। আমি সালাম দিলে চাচি অচেনা ভঙ্গিতে সালামের উত্তর দিল। আমি একটু মুচকি হেসে বললাম, কি হলো, চিনতে পারছো না বুঝি? আমার কথার উত্তরে চাচি ফিক করে হেসে দিয়ে বলল, কেন চিনতে পারবো না? নিজের হাতে লালন পালন করে বড় করেছি। তবে এবার চিনতে একটু সময় লাগলো। অনেক বড় হয়ে গেছিস মাশাআল্লাহ। কবে দেখেছি তোকে, তখন তো একদম বেটে ছিলি। এখন তো দেখি বাপ হয়ে গেছিস। আয়, ভেতরে আয়। এই বলে তিনি দরজা থেকে সরে গিয়ে আমাকে ভেতরে যাওয়ার জন্য পথ করে দিলেন। বাসায় প্রবেশের পর চাচি আমাকে একটা রুমে নিয়ে বসালেন। তারপর শরবত বানিয়ে খেতে দিলেন। নাস্তা দিতে চাইলে আমি নিষেধ করলাম। কিছুক্ষণ কথাবার্তা বলার পর চাচি বলল, শাওয়ার নিতে যাচ্ছিলাম, জোহরের নামাজ পড়া হয়নি। তুই একটু বস, আমি গোসল সেরে নামাজ পড়ে নিই। তোর চাচা কিছুক্ষণ পরেই চলে আসবে। মাওয়া ও চাচাতো বোন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি আচ্ছা বলে চাচিকে যেতে দিলাম। চাচি কয়েক পা গিয়ে আবার আমার দিকে ফিরে বলল, রান্নাঘরে চুলায় দুধ বসিয়েছি, একটু দেখিস তো। আমি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচি। ফারহানা কি স্কুলে? চাচি, না, নিচের তলার ফ্ল্যাটে গেছে। আমি, ও আচ্ছা ঠিক আছে, যাও, তুমি নামাজ পড়ে এসো। চাচি চলে গেল নামাজ পড়তে। আমি উঠে রান্নাঘরে আসলাম। দুধের পাতিলে চেয়ে দেখি এখনো পোক উঠেনি। তাই সেখানে পায়চারি করতে লাগলাম। রান্নাঘরের তার থেকে কিছুক্ষণ এটেসটা হাতিয়ে দেখি এক পর্যায়ে টোস্ট বিস্কুটের বক্সটা চোখে পড়লো। হাত চেয়ে সেটা নামিয়ে বাক্সের ঢাকনা খুলে একটা বিস্কুট মুখে দিলাম। ঢাকনা বন্ধ করে বাক্সটা তাকে রাখতেই পেছনে থেকে মেঘ কণ্ঠে চেঁচানো আওয়াজ আসলো, মাওয়াকে শেষ দেখেছিলাম তখন ওর বয়স 8 কি 9 হবে। শীতকাল ছিল তখন। ডিসেম্বরের ছুটিতে ওরা গ্রামের বাড়িতে এসেছিল। মাওয়ার বয়স যখন 4 বছর, তখনই চাচা, মানে মাওয়ার আব্বু, পরিবার সহ ঢাকায় চলে যান। তারপর থেকে ঢাকায় তার ধর্মকর্ম জীবনযাপন সবকিছু। শেষ যখন মাওয়া তার আব্বু আম্মুর সাথে গ্রামের বাড়িতে এসেছিল, প্রথম দিন রাতের ঘটনা। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। আমি শুয়ে শুয়ে আম্মুর ফোনটা টিপছি। তখন নিজের ফোন ছিল না। ছোট চাচা বিদেশ থেকে আব্বুর জন্য একটা স্যামসাং গ্যালাক্সি ফোন পাঠিয়েছিল। কিন্তু আব্বু অনেক দিন পর্যন্ত ফোনটা ব্যবহার করেনি। আম্মুর কাছে ছিল প্রায় 1 বছরের মতো। আমি দোকান থেকে কার্টুন, মুভি, মিবিন
এসব দিয়ে মেমোরি লোড করে আনতাম, আর রাতে লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমার বয়স ছিল তখন 14 বছর। যাই হোক, সেদিন রাতেও এমনভাবে আমার রুমে লেপ মুড়ি দিয়ে শুয়ে শুয়ে টম এন্ড জেরি দেখছিলাম। একসময় ফোন ধরে রাখা হাতটা একটু নাড়া খেতেই ফোনের স্ক্রিনের আলো হালকা প্রতিধ্বনিত হলো। চকিতের জন্য আমার বিছানার পাশে মশারির ধারে ধবধবে সাদা একটা মুখ অস্পষ্টভাবে ভেসে উঠল। আমি ভেবাচাকা খেয়ে লাফিয়ে উঠলাম। বুকের মধ্যে হৃৎপিণ্ড হাতুড়ির মতো আঘাত হানছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আম্মু এসেছে, পরে চেয়ে দেখি মাওয়া উঠে দাঁড়ালো। এতক্ষণ আমার খাটের পাশে ঠেস দিয়ে ফ্লোরে বসে লুকিয়ে লুকিয়ে ফোন দেখছিল। আমি এক মুহূর্ত চুপ থেকে নিজেকে শান্ত করে বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিলাম। তারপর ওর দিকে তাকিয়ে ঝটপট বললাম, কি রে, এত রাতে কি করছিস সেখানে, কখন এলি? মাওয়া, কিছুক্ষণ আগে। আমি, ঘুমাস না? রাত কয়টা বাজে খবর আছে? তাও আবার শীতের কাপড় ছাড়াই, এত ঠান্ডার মধ্যে। পাগল তুই? মাওয়া, ঘুম আসছিল না। শরীর খারাপ লাগছে, তোমার রুমে এসে দেখি তুমি ফোন দেখছো, তাই বসে বসে দেখতে লাগলাম। আমাকে একটু দাও না, আমিও দেখি। আমি, না, এখন গিয়ে ঘুমা। সকালে উঠে দেখিস। অনেক রাত হয়েছে। যা এখন, আমিও ঘুমিয়ে যাব। আমার কথা শুনে মাওয়া মুখ বেজার করে বাধ্য মেয়ের মতো মাথা নিয়ে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আমি একটু মুচকি হাসলাম। আসার পর থেকেই আমার সাথে সারাদিন ধরে ঘুর ঘুর করছে। মাওয়াকে বিদায় দিয়ে আমি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি এক কাঁধ থেকে আরেক কাঁধ হতে গিয়ে অনুভব করলাম আমার লেপের উপর একটু ভারী ভারী লাগছে। হাত এগিয়ে দিয়ে হাতে হাতে ছোটখাট শরীরের অধিকারী একটা মানুষকে আবিষ্কার করলাম। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। লাফিয়ে উঠে তাড়াতাড়ি সুন্দরভাবে শুয়ে দিয়ে লেপ দিয়ে ঢেকে দিলাম। পাগলি, আমি বকা দিয়ে তাড়িয়ে দিলাম, অথচ আবার এখানে এসে ঠান্ডার মধ্যে ঘুমিয়ে আছে। আমি নিশ্চিত কিছুক্ষণের মধ্যে ওর কাশি শুরু হবে। যাই হোক, আমি আবার শুয়ে পড়লাম। শুতে গিয়ে সামনে পড়লো আরেক ঝামেলা। আমার খাটটা বড় খাটি, বালিশও দুইটাই আছে, কিন্তু লেপটা সিঙ্গেল। কি আর করার, কোন রকম টেনে টেনে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আর হয়? মাও যেভাবে গড়াগড়ি করে, ওরে আল্লাহ! একবার লেপ থেকে বেরিয়ে উল্টো হয়ে পড়ে থাকে, আমি উঠে ঠিক করে দেই। কিছুক্ষণ পর আবার লেপ নিয়ে খাটের নিচে ফেলে দেয়। কিছুক্ষণ সুন্দরভাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, তো আবার কিছুক্ষণ পর আমার মুখ বরাবর লাথি মারে। আর কাশি তো আছেই। আল্লাহ গো! সারা রাত এভাবে কাটানোর পর এক সময় ফজরের আজান হয়। আমি উঠে অজু ইস্তিনজা সেরে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। নামাজ সেরে বাড়িতে আসার পর আম্মু তাড়াহুড়ো করে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আদিল, মাওয়াকে দেখেছিস? সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না। আম্মুর কথা শেষ হতেই চাচি অর্থাৎ মাওয়ার আম্মু এসে একই কথা আবার জিজ্ঞেস করে বলল। আমি চাচির দিকে তাকিয়ে বললাম, সকাল থেকে খুঁজে পাচ্ছ না? রাতে কি আবার ছিল নাকি? চাচি আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাইছিস তুই? আমি, বাচ্চা তো সবে দুইটা হয়েছে, এগুলোই সামনে রাখতে পারো না? আর কয়েকটা হলে কি করবে আল্লাহই ভালো জানেন। বলি কি, রাতে ঘুমানোর সময় বিছানায় একটু হাতের পাত্রে রেখে নিও, ট্যাবলেটগুলো আছে কিনা। আমার কথার উত্তর দিল আম্মু, চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আদিল, ফাজলামি বাদ দিয়ে তোকে যা জিজ্ঞেস করেছি তা বল, আর না জানলে চুপ থাক। দেখছো না এমনিতেই তোর চাচির অবস্থা কেমন? আমি, ওই যে আমার রুমে গিয়ে দেখো, তোমাদের গুণধন মেয়ে আমার বিছানায় আরাম করে ঘুমুচ্ছে। সারা রাত তো আমার ঘুম হারাম পড়েছে। ও, মাথাটা এখনো ব্যথা করছে। আমার কথা শেষ না হতেই চাচি দ্রুত পায়ে হেঁটে আমার রুমের দিকে চলে গেল। আম্মুও ছুটবে চাচির পেছনে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আমিও সেদিকে পা বাড়ালাম। রুমে প্রবেশ করে দেখি চাচি মাওয়াকে ডেকে তুলে সাজানোর ভঙ্গিতে বললেন, এই, আমার কাছে না বলে এখানে এসে ঘুমিয়েছিস কেন? আমরা তোকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। তোকে না বলেছিলাম যেখানেই যাস আমার কাছে বলে যাবি? সদ্য ঘুম থেকে উঠে মেয়েটা এরকম ধমকি খেয়ে একদম চুপসে গেল। কিছু বুঝে উঠতে পারছে না। বিছানায় এলোমেলো হয়ে পড়ে থাকা লেপটা ঠেলে যতটুকু সম্ভব পেছনে সরে গেল। চোখের রাজ্যের ভয়, কোমায় চলে যাওয়ার দশা। অবস্থা খারাপ দেখে আম্মু এগিয়ে গেলেন। বিছানায় বসে মাওয়াকে কাছে টেনে এনে এক হাতে জড়িয়ে ধরে চাচির উদ্দেশ্য বললেন, কি শুরু করে দিলে? মেয়েটা মাত্র ঘুম থেকে উঠেছে।
দেখছো না কেমন ভয় পেয়েছে? এরকম অবস্থায় এমন একজন আশ্রয়স্থল পেয়ে মাওয়া কান্না করে দিল। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। মেয়ের কান্না দেখে চাচির চেহারায় কোমলতা আসলো। তিনি এগিয়ে গিয়ে মাওয়াকে আম্মুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন। কিছুক্ষণ পর ওর কান্না থামলে চাচি জিজ্ঞেস করলেন, এখানে কেন ঘুমিয়েছিলি? মাওয়া ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে জবাব দিল, রাতে একটু বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি তুমি দরজা বন্ধ করে দিয়েছ। মাওয়া কথাটা শেষ করার পর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভয়ে ছিলাম যদি আবার সত্য কথা বলে দেয়। মাওয়া তো দেখছি ভালো বুদ্ধিমতী, কিরকম সুন্দরভাবে একটা বিষয় সামলে নিল। যাই হোক, অন্য সময় হলে এই কথাটা নিয়ে চাচিকে একটু জ্বালাইতাম, কিন্তু এখন সেটা সাহস হচ্ছে না। তখন চাচি মাওয়াকে বলল, তুই দরজায় ধাক্কা দিবি না? মাওয়া, দিয়েছি। তুমি খোলনি। অন্য কারো দরজাও খুলেছিল না, শুধু ভাইয়ের রুমের দরজা খুলেছিল, তাই ভাইয়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাওয়ার কথা শুনে আমার আম্মু বলল, ও আচ্ছা, ভালো করেছিস। আম্মুর কথা শেষ হতেই আমি বলে উঠলাম, হুম, ভালো তো করেছে, সাথে সারা রাত আমাকে লাথি উৎসার উপর রেখে আমার ঘুম হারাম করেছে। সরো এখন, এখান থেকে যাও, আমি ঘুমাবো। আমার কথা শুনে চাচি মুচড় দিয়ে উঠে টিটকারি মেরে বলল, আহাহারে বাজান, একটা রাতেই এই অবস্থা, আবার আমাকে বলো দুইটাই সামলাতে পারি না। বুঝলো তো এবার? চাচির কথায় আমার গা জ্বলে উঠল। আমি বললাম, হুম, মহিলাদের এই একটা মারাত্মক খারাপ স্বভাব। কখনো একটু টিটকারি মেরে কথা বললে পরে যে কোন সময় লাল মরিচের ঝালের মতো এটার উত্তর ফিরিয়ে দিবে। ও মা! আমার কথা শুনে দেখি আম্মু চাচি দুজনই চোখ পাকানো শুরু করলো। গায়ে লেগেছে বুঝি? যাই হোক, সেদিনের ঘটনা শেষ। এর কয়েকদিন পরের আরেক ঘটনা। সেদিন আমাদের মহল্লার ওয়ার্ড মাহফিল ছিল। বিকেলে আমার ভাই বোন সবগুলোকে মাহফিলে আসা দোকানপাট থেকে ড্রেসটা কিনে দিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তারপর আমি চলে গেলাম মাহফিলে, স্বেচ্ছাসেবকের কাজ এবং অন্যান্য কাজ করতে করতে রাত প্রায় 9টা বেজে গেল। কোনো একটা কারণে বাড়িতে আসার প্রয়োজন হলো। তখনই মাওয়া আমাকে ধরলো, তাকে দোকানে নিয়ে যেতে হবে। বলে বিকেলে কি যেন দেখেছে, সেটা কিনবে। নিয়ে গেলাম দোকানে। রাত অনেক হয়েছে, তাই অনেকগুলো দোকান উঠে গেছে। মাওয়া আমার হাত ধরে দ্রুত পা চালালো। একটা স্থানে এসে জায়গা খালি দেখে ওর মুখ কালো হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হলো? মাওয়া, দোকানটা নেই। মনে হলো এখনই কান্না করে দিবে। তোমার জন্য। তুমি আরো আগে বাড়িতে আসলে দোকানটা থাকতো। এই বলে আমার থেকে একটু দূরে গিয়ে কান্না শুরু করলো। এই কি জ্বালা! আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, জিনিসটা কি? বল আমাকে, অন্য দোকানগুলোতে থাকতে পারে। কিছু না বলে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমি ওর হাত ধরে বললাম, আরে পাগলি, কথা না বলে এভাবে কাঁদলে কি কাজ হবে? কি কিনবি বল আমাকে। আমি দেখছি, যদি এখানে না পাওয়া যায়, তাহলে আগামীকাল বাজার থেকে কিনে দেব। হুহুত বলে কয়ে মুখ ছোটালাম। কেঁদে চোখ লাল করে ফেলেছে। একটা পানি বন্দুকের জন্য। আমি ওকে নিয়ে একটু দূরে আরেকটা স্থানে এসে দেখি মধ্যবয়স্ক এক দোকানদার তার দোকান মুছাচ্ছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা, পানি বন্দুক আছে আপনার কাছে? দোকানদার আমার দিকে তাকিয়ে নমনীয় গলায় বলল, আছে, তবে পুটলিতে ভরে ফেলেছি। আমি একটু কষ্ট করে দিতে পারবেন? ঝামেলায় আছি, না নিলে অবস্থা খারাপ হবে। এই বলে মাওয়ার দিকে টেরা চোখে তাকিয়ে একটু মুচকি হাসলাম। দোকানদার আমার অবস্থা বুঝতে পারল, তিনিও হাসলেন। পুটলির মুখ খুলে ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আমি এবং মাওয়া গভীর আগ্রহে সেদিকে তাকিয়ে আছি। দোকানদার চাচা অনেক হাতাহাতির পর বের করে আনলেন একটা পানি বন্দুক। আগ্রহের সমাধি ভেঙে মাওয়ার মুখে হাসি ফুটল। বন্দুকের মূল্যের চেয়ে কিছু টাকা বেশি দিয়ে মূল্য পরিশোধ করলাম। ওকে জিজ্ঞেস করলাম, আর কিছু নিবি? মাওয়া, না, বিকেলে নিয়ে নিয়েছে। আমি, আচ্ছা, তাহলে বাড়ি চল। আসার সময় কয়েকজন পাড়াপড়শি চেঁচাতো। ভাই বন্ধুর সামনে পড়লো। মাওয়াকে দেখে ওদের একজন বলল, কি রে, বউ নিয়ে খুঁজেছাস নাকি? আমি, আরে শ্বশুর এর পোলা, এটা আমার চাচাতো বোন। আমার কথার উত্তরে সে আবার বলল, ও আচ্ছা, চাচাতো বউ। আমি আরে শালা, এটা মামুন কাকার, আমার ছোট কাকা মেয়ে। আমার কথা শুনে সে অবাক বলল,
মামুন কাকা আসছে নাকি? আমি, দেখোস নাই? বন্ধ, না। আমি, সকালে বাড়িতে এসে দেখা করে যাস। এখানে উল্লেখ্য যে আমার চাচা রাজনীতিতে যুক্ত থেকে গ্রামের অনেক উন্নয়ন করেছেন। অনেক বেকার মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। যার কারণে গ্রামের প্রায় সবার কাছেই তার একটা আলাদা মর্যাদা আছে। যদিও এখন ক্ষমতায় নেই। যাই হোক, আমি ওদের সাথে কথা শেষ করে মাওয়াকে নিয়ে বাড়ির পথ ধরলাম। সেদিনের পর আরও কিছুদিন ওরা বাড়িতে ছিল, আর সারাদিন আমার সাথে থেকে থেকে আমাকে ইচ্ছে মতো জ্বালিয়ে গেছে। মাওয়ার দেখা দেখি ওর ছোট বোন মানে ফারহানা, তখন ওর বয়স ছিল 3 কি 4 বছর। সেও আমাকে মাওয়ার মতোই জ্বালাতন করত। যাই হোক, ওগুলো অনেকদিন আগের কাহিনী। এখন বর্তমানে আসি। গ্যাসের উনুন বন্ধ করে দুধের পাতিল একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর রান্নাঘরের দরজা বন্ধ করে রুমে চলে আসলাম। বাথরুম থেকে হাত ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছি, এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ আসলো, ভাইয়া, আসবো? কণ্ঠটা মাওয়ার। আমি হাত মুছতে মুছতে বললাম, আয়। ভেজানো দরজা ফাঁক করে ও ভেতরে প্রবেশ করলো। তারপর দরজা ভিজিয়ে দিয়ে আমার দিকে তাকালো। চেহারায় হালকা লজ্জা মিশ্রিত হাসি। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। 2 হাত দিয়ে মুখ ঢেকে ছোট ছোট কদমে আমার দিকে এগিয়ে এলো। তারপর কিছু না বলেই কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। তোয়ালেটা তখনও আমার হাতে। আমি ওর এরকম আচরণে এসে দিলাম। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, পাগলনি, এখনো ছোট রয়ে গেছিস? ও জড়িয়ে ধরার মধ্যেই খিলখিলিয়ে হাসতে হাসতে বলল, হি হি হি। ওর উচ্চতা 5 ফুটের নিচে হবে, আর আমার হলো 5 ফুট 8 ইঞ্চি, যার কারণে ওর মাথা ঠিক আমার বুক বরাবর পড়ছে। আমি ওর হাতগুলো ছাড়িয়ে নিয়ে 2 হাতে ওর 2 হাত ধরে বললাম, তো কেমন আছিস? মাওয়া, ভালো, আলহামদুলিল্লাহ। তুমি আসাতে আরো ভালো লাগছে। আমি, তাই? জ্বালানোর জন্য মানুষ পেয়েছিস বুঝি? আমার কথা শুনে মাওয়ার মুখটা গম্ভীর হয়ে গেল। অভিমানী কণ্ঠে বলল, আমি কি তোমাকে খুব বেশি জ্বালাতন করি? আমি, আরে না। আর তুই তো আমার বোন, তুই যদি না জ্বালাস তাহলে আর কে জ্বালাবে? মাওয়া খুশি হয়ে আবার আমাকে জড়িয়ে ধরে বলল, এজন্যই তো তোমাকে এত ভালোবাসি ভাইয়া। আমি ওর মাথায় চাপড়ে দিয়ে বললাম, থাক, চলবে, আর ভালোবাসা দেখাতে হবে না। জ্বালিয়ে মারার ফোন দিই। ও আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন থেকে যে আরো বেশি করে জ্বালাব। এই বলে আবার খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। পাগলি একটা। প্রথমে দেখার পর ওকে একটু বড় মনে হয়েছিল, কিন্তু এখন আবার আগের মতোই ছোট লাগছে। আচার আচরণ সব আগের মতোই রয়ে গেছে, শুধু আর একটু দুষ্ট হয়েছে। মাওয়ার রুম থেকে বের হওয়ার পর একটু শুয়েছিলাম। এমন সময় চাচির ডাক পড়লো, আদিল, এই খেতে আয়, তোর চাচার আসতে দেরি হবে। শুয়ার পর চোখে তন্দ্রা এসে গিয়েছিল। চাচির ডাকে ঘুম ভাঙল। আমি চাচিকে আসছি বলে শুয়ে রইলাম। কখন যেন আবার চোখ লেগে গেল। কিছুক্ষণ পর দেখি আমার বুকে অনেক চাপ অনুভব হচ্ছে, যেন কোন ভারী জিনিস রাখা হয়েছে বুকের উপর। আমি চোখ খুলে মাথা উঠিয়ে দেখি, ছোট্ট একটা মেয়ে আমার বুকের উপর আসন ধরে বসে আছে। শুধু তাই নয়, আবার আমাকে কেতুকাতু দিচ্ছে। চেহারা সুরত দেখে ধারণা করে বুঝতে পারলাম এটা ফারহানা। ঠিক যেন মাওয়ার ছোটবেলার অবিকল চেহারা। আর রে, আসতে না আসতেই জ্বালানো শুরু করে দিছে, যেন আমি ওদের জ্বালা সহ্য করতেই এসেছি। আমি ওর হাত ধরে টেনে আবার বুকের উপর থেকে নামিয়ে দিলাম। তারপর আমি উঠে বসতেই ও ভেঙচি কেটে দৌড়ে পালালো। আমি বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে খাওয়ার রুমে এলাম। এসে দেখি চাচি টেবিলে খাবার বাড়ছে, মাওয়া চাচিকে সাহায্য করছে, আর ফারহানা টেবিলে বসে বসে পা দোলাচ্ছে। আমাকে দেখে হাসছে মুচকি মুচকি। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর চাচির দিকে তাকিয়ে বললাম, চাচি, চাচি, বল, তোমার মেয়েগুলো কি দুনিয়ায় আসছে শুধু আমারই জ্বালাইতে? চাচি, এই যে আরেকটা আসতেছে, ওই ডেরে উত্তর পিছনে লাগাই দিমু, তোরে জ্বালাইয়া মারবো। চাচির রসিকতায় একসাথে সবাই এসে দিলাম। আমি হাসি থামিয়ে বললাম, চাচি, আমি তো টেবিলে বসে খাইতে পারি না, সব সময় মেঝেতে চাদর বিছিয়ে তারপর দস্তরখানা বিছিয়ে খাই। চাচি, আমরা তো নিচেই বসে খাই, তুই আর সাথে টেবিলে বাড়লাম। আচ্ছা, এখন এখানেই খেয়ে ফেল, এখন নিচে বাড়তে ঝামেলা হবে। রাতে নিচে বসে খাবো। আমি, রাতে আবার কে খাবে?
আমি তো বিকেলেই চলে যাচ্ছি। চাচি, হুম, তোরে যাইতে দিলে তো? কয়েকদিন বেরিয়ে তারপর যাবি। আমি, আম্মু তো বললো আজকে তোমাদের নিয়ে বাড়ি যেতে। চাচি, আমি এখন যেতে পারবো না। তোর চাচা কি যেন একটা কাজে আটকে আছে। এটা শেষ হলে তখন যাবো ইনশাল্লাহ। চাচির কথার পর আমি আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেল 5টার দিকে ফারহানা এসে ঘুম থেকে জাগিয়ে তুলল। আমি শোয়া থেকে উঠে চোখ কচলে তার দিকে তাকালাম, তখনও বলল, ভাইয়া, চলো ঘুরতে যাই। আমি, আজান হয়েছে? ফারহানা, আজান তো আরো আধা ঘন্টা আগিয়ে দিয়েছে। নামাজ পড়লে ঘরেই পড়ে নাও। আমি, আজানের সাথে সাথে ডেকে দিলি না কেন? ফারহানা, আমি তো নিচের ফ্ল্যাটে ছিলাম। আর আব্বু আর আম্মু ঘুমিয়েছিল। এই মাত্র এসে ডেকে দিলাম। আমি, ও আচ্ছা, ঠিক আছে, তুই রেডি হয়ে আয়, আমি নামাজ পড়ে নিই। ফারহানা আচ্ছা বলে চলে গেল। আমি বিছানা থেকে উঠে উজু করে নামাজ শেষ করলাম। শরীরটা কেমন যেন লাগছে। বমি হবে মনে হচ্ছে। আসলে আমি বেশি সময় ধরে ভ্রমণ করতে পারি না, বিশেষ করে তা যদি হয় বাসে। যদিও বমি করার স্বভাব নেই। সকাল 11টায় বাসে উঠেছি, এখানে এসে পৌঁছেছি প্রায় 2টার দিকে। শরীর স্বাভাবিক অবস্থায় আসতে কতক্ষণ লাগবে আল্লাহ ভালো জানে। মনে মনে চাচিকে ধন্যবাদ দিলাম আমাকে যেতে না দেওয়ার জন্য। যদি এখন রওনা দিতাম, তাহলে বাড়িতে যেতে যেতে আত্মনা হওয়ার অবস্থা হতো। যাই হোক, আমি উঠে জায়নামাজটা ভাঁজ করে একটা চেয়ারে রাখলাম। ব্যাগ খুলে একটা কালো টি শার্ট বের করে গায়ে দিয়ে শার্টের বোতামগুলো লাগাচ্ছি। এই সময় দরজা ঠেলে ফারহানা রুমে প্রবেশ করলো। ও এসেই বলতে লাগলো, ভাইয়া আমি রেডি, আপু যাবে আমাদের সাথে। আমি, তা বেশ। কোথায় যাবি? ফারহানা, তুমি বলো কোথায় যাবে? যদি শুধু কিছু খেতে অথবা কিনতে বের হই তাহলে মার্কেটে গেলেই চলবে। আর যদি বলো ঘুরতে যেতে তাহলে হাতিঝিলে যেতে পারি। আমি, তোরা কোথায় যাবি সেটা বল। ফারহানা, আচ্ছা, চলো আপুকে গিয়ে জিজ্ঞেস করি। আপু যেখানে বলে সেখানেই। কথা শেষ করে আমি ওকে নিয়ে রুম থেকে বের হলাম। কিছুক্ষণ পর মাওয়া এসে হাজির হলো। গায়ে আগের জামাগুলো পরে আছে, শুধু গলায় একটা জর্জেটের ওড়না ঝুলিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে একটু শক্ত গলায় বললাম, কি রে, এই পোশাকেই বাইরে যাবি নাকি? ও একটু দ্বিধা করে আসতেই হ্যাঁ বাচক মাথা নাড়ল। আমি আবার বললাম, ঝোলা পোশাক পরে আয়। এগুলো শুধু ঘরের জন্য, কখনো এসব পরে বাইরে যাবি না। ও আমার কথা শুনে মাথা নিচু করে রুমে চলে গেল। রাস্তায় বেরিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। ফারহানা আমার সাথে সাথে হাঁটছে, তবে মাওয়া আমার থেকে একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। বাসা থেকে বের হওয়ার পর থেকে একটা কথা বলেনি। বুঝতে পারছি আমার সাথে রেগে আছে। বাসায় যখন ওকে কাপড় পরিবর্তন করতে বললাম, তখন ও সেগুলো পরিবর্তন করে একটা আলখেলা টাইপের জামা পরে এসেছিল। জামাটা ওর হাঁটু থেকে প্রায় 1 বিঘাত নিচ পর্যন্ত যায়। খুব ভালো মানিয়েছে। আমি হাঁটতে হাঁটতে ওদের দুজনের উদ্দেশ্য বললাম, কি রে, কোথায় যাবি বললি না যে? আমার কথা শুনে ফারহানা মাওয়ার দিকে তাকিয়ে বলল, আপু কোথায় যাবে? চলো ঝিলবাড়ে যাই। মাওয়া মুখে কিছু না বলে শুধু মাথা কাত করে সম্মতি দিল। এবার আমি বললাম, তাহলে চল একটা রিক্সা নেই। ফারহানা, আচ্ছা। রিক্সায় করে হাতিরঝিলের পথ ধরেছি। মাওয়া আর ফারহানাকে সিটে বসতে দিয়ে আমি সিটের হেলান দেওয়ার অংশের উপরে বসলাম। মাওয়ার বাহুতে আস্তে করে একটা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, একদম চুপ হয়ে আছিস যে? মাওয়া, এমনি, ভালো লাগছে না। আমি আর কিছু বললাম না। জানি রেগে আছে, হয়তো ধমক দেওয়ার কারণে। এমনিতেও ওর অভিমান বেশি। 10 মিনিটের মাথায় হাতির ঝিলে পৌঁছে গেলাম। রিক্সাওয়ালাকে ভাড়া পরিশোধ করে নেমে পড়লাম। হাঁটতে হাঁটতে একটা স্থানে আসার পর ফারহানা বলল, ভাইয়া, চলো কয়েকটা সেলফি তুলি। এই জায়গাটা একটু ভালো লাগছে। আমি আচ্ছা বলে মাওয়ার দিকে তাকালাম, কি দেখে যেন মুচকি মুচকি হাসে। আমি ওকে ডেকে বললাম, কি রে, হাসছিস যে? ও থতমত খেয়ে বলল, না, কিছু না। আমি, আচ্ছা, এখানে এসে দাঁড়া, ছবি তুলি। ও আমার কথা মতো কাছে এসে দাঁড়ালো। তিনজন মিলে অনেকগুলো ছবি তোলার পর ওদের দুজনকে উদ্দেশ্য করে বললাম, চল কিছু খাই। কি খাবি? আমার কথা শুনে মাওয়া ফারহানের কানে কানে কি যেন বলল, যা আমার চোখ এড়ালো না।
তবুও না বুঝার ভান করলাম। তখন ফারহানা বলল, ভাইয়া, এখন এখানে ঘোরাঘুরি করি, সন্ধ্যার পর একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আমি বুঝতে পারলাম এটা মাওয়ার শিখিয়ে দেওয়া বলি। আমি একটু মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। মাত্র কিছুক্ষণ আগে মাগরিবের আজান হয়েছে। নামাজ বোধহয় এখন পড়তে পারবো। বাসায় গিয়ে কাজা আদায় করতে হবে। রেস্টুরেন্টটা শীতাতপ নিয়ন্ত্রিত। ভেতরে ঢুকতেই অরেঞ্জ ফ্লেভার নাক ভরিয়ে দিল। আমার কাছে খুব ভালো লাগে এই ঘ্রাণটা। প্রায় সব রেস্টুরেন্টেই এই ধরনের স্প্রে ব্যবহার করা হয়। আমরা তিনজন গিয়ে একটা টেবিল দখল করলাম। আমি বসলাম এক পাশে, আর ওরা দুজন আরেক পাশে। টেবিলের উপর থেকে ফুড লিস্ট, খাবারের তালিকা হাতে নিয়ে একটু দেখে ওদের দিকে ঠেলে দিয়ে বললাম, দেখ কি ভালো লাগে। তখন ফারহানা সেটা নেয়ার জন্য হাত বাড়ালে তার আগেই মাওয়া ঝট করে নিয়ে নিল। ওদের কাণ্ড দেখে আমি হেসে দিলাম, সাথে ওরাও হেসে দিল। এত সময় ধরে ঘোরাফেরা কথাবার্তার মধ্যে কখন যেন মাওয়ার অভিমান উধাও হয়ে গেছে। আমি আগেই জানতাম এসব ওয়ান টাইম অভিমান বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণ পর দুই বোন মিলে আলাপ আলোচনা করে ফারহানা বলল, ভাইয়া বার্গার নাও। তখনই মাওয়া বলল, তারপর একটা 12 ইঞ্চি পিৎজা। আবার ফারহানা বলল, চিকেন ফ্রাই। মাওয়া, সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিলে আরেকটু জমবে। সবশেষে ফারহানা বলল, খাবার শেষে ফালুদা হলে আরেকটু ভালো হবে। কথা শেষ হওয়ার পরও আমি ওদের দিকে তাকিয়ে আছি, আরও কিছু বলবে বলে, কিন্তু কিছু বলল না। দুজনের একের পর এক পরিবর্তন করে কথা বলা আমার চোখ একরকম তাড়া করে দিল। দুই হাতে একবার চোখ খুঁজলে হাঁপ ছেড়ে জিজ্ঞেস করলাম, খেতে পারবি তো? মাওয়া, অবশ্যই। এই বলে দুই বোন মুচকি মুচকি হাসে। আমি একজন ওয়েটারকে ডেকে খাবারগুলো অর্ডার করলাম। 8 ঘন্টা নাগাদ খাবার এসে গেল। এতক্ষণ অবশ্য খালি বসে থাকিনি। তিনজনে মিলে 3টা কোল্ড কফি সার্ভার করেছি। বাসায় আসতে আসতে সন্ধ্যা 7:30 বেজে গেল। চাচি কয়েকবার ফোনে তাড়া দিয়েছে। কি আর করার, এতগুলো খাবার অর্ডার দিয়েছে, অথচ খাওয়ার মতো এতটুকু পেটও ওদের নেই। আবার বলে আমার থেকে খাওয়ার জন্য নাকি দুপুরে কম খেয়েছে। বার্গারের পর কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই কোনরকম গিলেছে। শেষ, পেটে আর ধরে না। আমার আশঙ্কা ছিল ওরা খেতে পারবে না। পিৎজা আর চিকেন ফ্রাইগুলো প্যাকেট করে বাসায় নিয়ে এসেছি। ফালুদার অর্ডার তো দেয় হয়নি। যাই হোক, বাসায় আসার পর চাচি দরজা খুলে দিল। আমার হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, এগুলো কি এনেছিস? আমি চাচির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বললাম, পানি ভাত, পান্তা ভাত। নেও, তোমার জন্যই এনেছি। মন চাইলে চাচাকে কিছু দিতে পারো। এই বলে একটু মুচকি হেসে রুমের দিকে পা বাড়ালাম। কয়েক পা এগুতে পেছনে থেকে চাচি আবার বলল, টাকা খরচ করে কেন এগুলো এনেছিস? চাচির কথার উত্তরে আমি কিছু বলে আরেক পা বাড়ালাম। তখন চাচি আবার বললেন, তোর চাচা এসেছে তো? আমি সাথে সাথে বাইক দিয়ে ঘুরে গেলাম। কোথায়? চাচি, ওই দেখ, ওই রুমে পেট ভাসিয়ে শুয়ে আছে। চাচির কথা শেষ হতেই আমি ছুট লাগালাম চাচার রুমের দিকে। রুমে এসে চাচার সাথে দেখা হয়ে গেল। ধলা শরীরের অধিকারী লোকটা খালি গায়ে শুধু একটা লুঙ্গি পরে শুয়ে আছে। উচ্চতায় 5 ফুট আর কিংবা 9 ইঞ্চি হবে। আমাকে দেখে হাসলো। মোটা গোফের ফাঁক দিয়ে চকচকে দাঁত দেখা গেল। মাথার চুলগুলো মধ্যম সাইডে ছাটা। দাড়িগুলো সর্বোচ্চ ½ ইঞ্চি লম্বা হবে। ছোটবেলা থেকে 1000 বার বলে কয়েক দাড়ি রাখাতে পারি না, অথচ তাকে গ্রামের সবাই মৌলভীর পোলা মামুন নামে চিনে। চাচা হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি অবস্থা তোর? আমি চাচার পাশে বসে তার পেটে হাত বুলিয়ে মজা করে বললাম, অবস্থা তো ভালো না। আমার কথা শুনে চাচা দ্বিগুণ মজা নিয়ে বললেন, একটা বিয়ে করে দিলে অবস্থা ভালো হয়ে যাবে। কথা শেষ করেই হো হো করে হাসতে লাগলেন। চাচার সাথে আমিও জড়িয়ে এসে দিলাম। আসলে চাচার আচরণ একদম সাধারণ। যদিও ততটা ফ্রি না, তবে যে কোনো সময় তার আচরণ একই থাকে। পরের দিনটাও চাচার বাসায় থাকতে হলো। তার পরের দিন ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খুব সুন্দর কেটেছে দুদিন। চাচিও আদর আপ্যায়ন কম করেনি। চাচির দক্ষতা বর্ণনা করতে চাই না, শুধু এতটুকুই বলি তিনি একজন ভালো রাঁধুনি। আমি হিসাব করতে চাই না চাচি আমাকে কি রেঁধে খাইয়েছেন। দুদিনে অনেক কিছু করেছেন। যাক, আমি চলে আসার পদক্ষেপে চাচি নারাজ।
কোনভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। চাচা এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন, এখানে তোর জন্য কিছু পকেট খরচ। তারপর আরেকটা খাম ধরিয়ে দিয়ে বললেন, আর এখানে কিছু আছে, বাড়ির পোলাপানগুলোকে ভাগ করে দিয়ে দিস। খামগুলো হাতে নিয়ে হাসি মুখে মাথা কাত করলাম। আসলে আমার চাচা যেহেতু কখনো আমাকে কিছু দিলে আমি না করি না, বিশেষ করে যদি ছোট চাচা কিছু দেয়। বাসা থেকে বের হওয়ার সময় ফারহানা এবং মাওয়া দুজনের হাতে 1,000 করে 2,000 টাকা দিয়ে এলাম। অবশ্য নিজের পকেট থেকেই দিয়েছি। দুজনেরই দাবি আরও কিছুদিন থেকে যেতে হবে। বিশেষ করে মাওয়া যেন কান্না করে দিবে। ছোটবেলা থেকেই আমার প্রতি ওর আলাদা একটা টান আছে। এখনো যেন নিজেকে ছোট ভেবে আমার কাছে ঘেঁষতে চায়। ওদেরকে সান্ত্বনা দিতে দিতে আরও সময় বাড়ি দিল। শেষে কোনভাবে বাসা থেকে বের হলাম। বেশ কিছুদিন পরের ঘটনা। মোটামুটি 1.5 থেকে 2 বছর হবে। চাচির ফোন থেকে কল এসেছে। মনে হচ্ছে মাওয়া দিয়েছে। ও ছাড়া আমার ফোনে ওর পরিবারের আর কেউ কল দেয় না। মাঝে মাঝেই কল দেয়, সময়ে অসময়ে দিনে রাতে যে কোন সময় কল দিয়ে বক বক করে। কত কথা যে বলে। একদিন বলছে, জানো ভাইয়া, আমরা যে হাতিঝিলে ঘুরতে গিয়েছিলাম, তুমি যে বললে আমি হাসি কেন? কেন জানো? আমি কেন? মাওয়া, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, আমাদের বাম পাশে একটু দূরে দেখি একটা মেয়ে একটা ছেলের সাথে লুচ্ছামি করছে। হি হি হি। আমি লুচ্ছামি? মাওয়া, হুম। জানো মেয়েটার বয়স কত? বেশি হলে 14 হবে। আর ছেলেটার বয়স কম করে হলেও 23-24 হবে। ওর কথা শুনে আমি বললাম, তোর চোখে কেন শুধু এসব জিনিস পড়ে? ভালো কিছু পড়তে পারে না? এসব দেখলে না দেখার ভান করবি। এসবে নজর দিলে পাপ হয়। জানি না কি বুঝলো, আচ্ছা বলে অন্য কথায় চলে গেল। এভাবেই কখনো সপ্তাহ, কখনো 10-12 দিন পর পর কল দিয়ে এরকম বক বক করে। ওর এসব বকবকানি আমার কাছে কখনো ভালো লাগে, আবার কখনো প্রচুর পরিমাণে বিরক্ত লাগে। নাও করতে পারি না, পরে অভিমান ভরে বসে থাকবে। যাই হোক, বর্তমানে আসি। বিগত 2 বছরে মাওয়া ওরা বহুবার গ্রামের বাড়িতে এসে বেরিয়ে গেছে। মাঝখানে চাচির বাবু হওয়ার পর 4-5 মাস বাড়িতেই ছিল। কলটা রিসিভ করে কানে ঠেকিয়ে হ্যালো বললাম, কিন্তু অন্য পাশ থেকে কোনো আওয়াজ আসলো না। আমি আবার বললাম, হ্যালো চাচি। তারপরেও কোনো আওয়াজ না পেয়ে কল কেটে দিয়ে আবার কল দিলাম। রিসিভ হয়েছে। আমি আওয়াজ দিলাম, হ্যালো চাচি। অপর পাশ থেকে মাওয়ার কণ্ঠ ভেসে আসলো, হ্যালো ভাইয়া। কণ্ঠটা একটু অন্যরকম মনে হলো। আমি বললাম, কি রে? মাওয়া, একটা কথা। আমি, কি কথা? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আই লাভ ইউ। আমি, কি? মাওয়া, বললাম তো আই লাভ ইউ। না করো না দয়া করে। ওর কথা আমাকে মোটেও অবাক করেছে না। ছোটবেলা থেকেই কেন যেন মনে হতো এমন একটা ঘটনা ঘটবে। হয়তো সম্পর্ক পর্যন্ত যেতে পারে। তবে এমন ভাবনা মনে আসলে সবসময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু আজ একদম মুখোমুখি। আমি হেসে দিয়ে বললাম, তা কবে থেকে? মাওয়া একটু লজ্জিত সুরে বলল, কিছুদিন আগে থেকে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে সে আবার বলল, ছোটবেলা থেকেই ভালো লাগে, এখন তা ভালোবাসার রূপ ধারণ করেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোর বয়স কত চলছে? ও কেমন যেন অভিমানী কণ্ঠে বলল, জানতাম তুমি বয়স নিয়ে কথা বলবে। বয়স কম হলে কি ভালোবাসা যায় না? আমি, অবশ্যই যায়। মাওয়া, তাহলে? আমি, আরে পাগলি শোন, বড় ভাই হিসেবে কয়েকটা উপদেশ দেই। তোর বয়স তো মনে হয় 16 চলে না? মাওয়া, হুম। আমি, এই বয়সে আমিও প্রেমে পড়তাম। কত মেয়ের উপর ক্রাশ খেয়েছি তার হিসাব নেই। এই বয়সটা হলো উত্তেজনার বয়স। আজকে একজনকে ভালো লেগেছে তো কাল দেখবি আরেকজনকে ভালো লাগে। বয়স যখন আরেকটু বাড়বে তখন এসব ভালো লাগাকে শুধু ঢং মনে হবে। তাই এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নিস না। যখন দেখবি শুধু একজন তোর মনে স্থান পায়, সে ছাড়া অন্য কাউকে ভালো লাগে না, তখন বুঝবি তোর ভালোবাসার সময় হয়েছে। এখন এসব আবেগ থেকে দূরে থাকাই তোর জন্য উত্তম হবে। এই কথা বলে আমি চুপ করলাম। কয়েক মুহূর্ত অপেক্ষা করার অন্য দিক থেকে কোনো আওয়াজ আসছে না। আমি তাড়াতাড়ি একবার ফোনের স্ক্রিন চেক করলাম। না, ফোন কাটেনি। ভেবেছিলাম হয়তো লাইন কেটে দিয়েছে। আমি ফোনটা কানের কাছে নিয়ে আবার হ্যালো বললাম। এতক্ষণে একটু আওয়াজ আসলো। হুম।
আমি, কিছু বলছিস না যে? মন খারাপ করলি নাকি? মাওয়া, ভাবছি। আমি, আচ্ছা, ভেবে দেখ। এখন নাকি পরে কথা বলবো, হ্যাঁ? মাওয়া, আচ্ছা। তারপর আমি কল কেটে দিলাম। এতক্ষণ এর ঘটনাগুলো ভেবে হাসি পাচ্ছে। আমি অস্বীকার করব না যে ওর প্রতি আমার কোন টান নেই। তবুও প্রত্যেকটা কাজের একটা সময় থাকে। সঠিক সময়ের আগে সেই কাজটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই ততক্ষণ পর্যন্ত শান্ত থেকে অপেক্ষা করাটাই শ্রেয়। ইতিমধ্যে আসর নামাজের আজান হয়ে গেছে। ফোনটা টেবিলের উপর রেখে নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাসায় ফিরলাম মাগরিবের পরে। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর ছোট বোন এসে দরজা খুলে দিল। বলতে ভুলেই গেছি আমার একটা ভাই এবং একটা বোন আছে। বোনটা এবার ক্লাস 3-তে পড়ে। তার নাম হলো ইয়াসমিন। আর ভাইটা পড়ে ক্লাস 8-এ। নাম আহমেদ। দরজা খোলার পর এক পা ভেতরে রাখতেই আমার বোন বলে উঠল, ভাইয়া, তোমার ফোনে কে যেন বারবার কল দিচ্ছে। একটুও শান্তি মতো টিপতে পারি নাই। কল ধরলে কথা বলে না। মাথা গরম হয়ে গেছে আমার। এখন ফোন সাইলেন্ট করে রেখেছি। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, কার এত ফাজলামি করার দরকার পড়লো? ইয়াসমিন কোন কথা বলল না। আমি ঘরে প্রবেশ করে কয়েক পা এগিয়ে থেমে গেলাম। মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি ইয়াসমিন ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ওর থুতনি ধরে মুখ তুলে প্রথমে নাকে তারপর নাকের দুই পাশে গালের অগ্রভাগে চুমু খেলাম। কি রে, মন খারাপ কেন? আমি, ফোন টিপতে পারছিনি এই জন্য। এখনো চুপ করে আছে। তবে বুঝতে পারলাম এই জন্যই হবে। বিকেলে বাইরে গেলে ফোন ঘরেই রেখে যাই। ও যেন একটু টিপতে পারে। আমি ওকে পাজা কোলে নিয়ে হাসতে হাসতে বললাম, আম্মু, দেখ গো, তোমার বাবু রাগ করেছে। আমার এরকম আচরণ দেখিয়েও লজ্জায় আমার নাকে মুখে বুকে ঘুষি মারতে লাগলো। আমি সোজা আম্মুর কাছে নিয়ে গিয়ে ওকে নামিয়ে দিলাম। তারপর আর কিছু না বলে দৌড়ে রুমের দিকে ছুটলাম। বোনটা আমার অতি আদরের, যেন মূল্যবান রত্ন। পূর্বে আমার দুইটা বোন জন্মের পরপরই মৃত্যুবরণ করেছে, যার কারণে আমার এবং আমার ভাইয়ের মধ্যে রয়েছে অনেকখানি বয়সের তফাতে। বর্তমানে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আর আমার ভাই পড়ে মাত্র ক্লাস 8-এ। রুমে এসে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসলাম। পাওয়ার বাটন চাপতেই অনেকগুলো কল নোটিফিকেশন দেখতে পেলাম। প্রায় 140 থেকে 45টা হবে। সবগুলোই চাচির ফোন থেকে। আমি কল ব্যাক করলাম। রিং হচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আবার দিলাম, এইবার রিসিভ হলো। অন্য পাশ থেকে চাচির আওয়াজ পেলাম। সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচি, কল দিয়েছিলে? চাচি, না। কখন দিলাম? আমি, আচ্ছা, মাওয়া আছে এখানে? ওকে একটু দেও তো। চাচি, আচ্ছা দিচ্ছি। তারপর চেঁচিয়ে ডাকলেন, মাওয়া। এই মাওয়া, আদির কল দিয়েছে, তোর সাথে কথা বলবে। কিছুক্ষণের মধ্যেই সাড়া পাওয়া গেল। ওই পাশ থেকে ঝটপট গলায় বলে উঠল, ভাইয়া, বিকেলে কইছিলে তুমি? কতগুলো কল দিয়েছি। আমি, আচ্ছা, এখন বল কি বলবি। ভাইয়া, তোমার কথাগুলো আমি ভেবে দেখেছি। আচ্ছা ভাইয়া, ধরো আরো বড় হওয়া পর্যন্ত আমার আর কাউকে পছন্দ হলো না। তখন কি ভালোবাসবে? যদি কথা দাও, তাহলে আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব। এতদিন পর্যন্ত তোমাকে ছাড়া আর কাউকে ভালো লাগেনি। যদি পরেও এমনটা থাকে, তাহলে কি আমাকে মেনে নিবে? ওর কথার উত্তরে আমি শুধু হেসে দিয়ে বললাম, হ্যাঁ, মেনে নিব। মনে হলো চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছে। কত কিছু বলে যে খুশি প্রকাশ করলো, নিজেও ভুলে গেছি। ও আবার বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি প্রেম করো? আমি, না। মাওয়া, ধন্যবাদ ভাইয়া। কখনো এসব করবে না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে পাগলি, ঠিক আছে। মাওয়া, সত্য বলছো তো? আমি, হুম। আরো কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম। কথা শেষ করে ইয়াসমিনকে ডেকে ওর হাতে ফোনটা দিলাম। ফোন পেয়ে যেও এত খুশি, ওর খুশিকে দেখে আমাকে ঝাপটে ধরে নাকে কপালে গালে কয়েকটা চুমু দিল। তারপর ফোন নিয়ে চলে গেল অন্য রুমে। অনেকদিন হলো মাওয়ার সাথে কথা হয় না। চাচা চাচির সাথে অবশ্য মাঝে মধ্যে একটু আধটু কথা হয়েছে। তাদের সাথে সম্পর্কটা আবার আগের মতোই হয়ে গেছে। কিছুদিন আগে আব্বু চাচার সাথে কথা বলেছিল। চাচা বলেছেন এবার নাকি একেবারে চলে আসবে গ্রামে।
মামলার জামিন হয়েছে বেশ কিছুদিন আগেই। আজকে বাড়িতে আসার কথা। আমার মন খুব উত্তেজিত লাগছে। কখন ওরা আসবে সেই কথা মাথায় ঘুরঘুর করছে। না চাইতে আনন্দ বোধ হচ্ছে। মাওয়ার সাথে শেষ কথা হওয়ার পর প্রায় 2 বছরের উপরে 3-4 মাস হয়ে গেছে। এতদিনে হয়তো সে অষ্টাদশী যুবতী হয়ে গেছে, নাকি সে আগের মতোই ছোট বাচ্চা রয়ে গেছে। আবার নিজেকেই বলছি, দূর, কি ভাবছি না ভাবছি। আদিল, নিজেকে ঠিক রাখো। এতদিন যেভাবে ছিলি খুব ভালো ছিলি, এখন কেন বাচ্চাদের মতো শুরু করেছিস? মাওয়া যদি অন্য কাউকে ভালোবেসে থাকে? দূর, বলে ফাও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার ব্যর্থ চেষ্টা করলাম। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ার জন্য শাওয়ার নিতে হবে। শরীর ঝাড়া দিয়ে শুয়ে থেকে উঠে বসলাম। লুঙ্গি আর তোয়ালে কাঁধে নিয়ে গোসলখানার উদ্দেশ্যে পা বাড়ালাম। নামাজের পর বেশ সময় পরেই বাড়িতে ফিরলাম। বাড়ির গেটে পা রাখতেই মেহমানের ঘ্রাণ শুভেচ্ছা জানালো। ওরা এসে গেছে। ঘরের দরজার সামনে অতিরিক্ত কয়েক জোড়া নতুন চপ্পল দেখা যাচ্ছে। আমি ঘরে ঢুকে আমার রুমের দিকে এগিয়ে চললাম। সবাই মনে হয় খাবার খেতে বসে গেছে। আমার গায়ে অফ হোয়াইট কালারের পাঞ্জাবি আর শেখ সাদি গার্মেন্টের সাদা ট্রাউজার, এগুলো গায়ে রেখে মেহমানের সাথে দেখা করার ইচ্ছে নেই। সেখানে গেলে ততক্ষণ আর তাদের সাথে খাবার খেতে বসতে হবে, তাই কাপড় পরিবর্তন করে যাওয়াটাই ভালো হবে। আমি চুপি চুপি রুমের দিকে এগিয়ে গেলাম। ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই একটা মহিলা রান্নাকে আসলো। বিছানার দিকে চেয়ে দেখলাম একটা যুবতী মেয়ে আমার বিছানায় শুয়ে আছে। গায়ের হলদে শাড়িটা পুরো বিছানা জুড়ে ছড়িয়ে আছে। মেয়ে মানুষ দেখে আমি ঘুরে দাঁড়ালাম চলে যাওয়ার জন্য। ঠিক সেই সময় পেছনে থেকে আওয়াজ আসলো, কোথায় যাচ্ছেন? কণ্ঠটা আমার কাছে চেনা মনে হলো। মাওয়ার কণ্ঠ। প্রশ্ন জাগলো মনে। কৌতূহল নিয়ে ঘুরে দাঁড়ালাম। বিছানার উপরে বসে থাকা মেয়েটার চেহারার দিকে তাকিয়ে হেসে দিলাম। খুব বড় হয়ে গেছিস দেখছি, মাশাআল্লাহ। আমার কথার উত্তরেও ঝটপট বলল, হুম, বিয়ে করার মতো যথেষ্ট বড় হয়েছি, তাই না? আমি ওর কথার কোন উত্তর না দিয়ে বললাম, খাবার খেয়েছিস? মাওয়া মাথা নাড়িয়ে বলল, না। আমি, তাহলে বসে আছিস কেন? মাওয়া, তোমার জন্য কথা আছে। আমি, কি কথা? মাওয়া, এখানে এসে বসো। বিছানার দিকে ইশারা করে বলল, অনেক গুরুত্বপূর্ণ কথা। এই বলে ওর শাড়ি গুটিয়ে নিয়ে আমাকে জায়গা করে দিল। আমি এগিয়ে গিয়ে পা দুলিয়ে বসলাম। ও হাঁটু উঠিয়ে 2 হাতে হাঁটু পেঁচিয়ে ধরে বসে বলল, জানো ভাইয়া, তুমি যে বলেছিলে বড় হতে হতে পছন্দ পাল্টে যায়। আমি, হুম তো। মাওয়া, বলবো? আমি, হুম বল। মাওয়া, তোমার কথাগুলো একদম সত্য ছিল। একজনকে পছন্দ হয়েছে, এখন আমি তাকে ভালোবাসি। জানো, কিছুদিন পরে আমরা বিয়ে করব। ওর কথাগুলো শুনে আমার চোখগুলোয় জ্বালা পড়া শুরু হলো। কয়েক মুহূর্তের মধ্যে ভিজে আসলো। আমি ঝট করে ঘুরে গেলাম। আমার অবস্থা ওকে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। এখন খাবার খেতে হবে। খুব খিদে পেয়েছে। আমি যাই, তুইও খেয়ে নে। এই বলে বসা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালাম। অনিচ্ছাকৃতভাবে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে ভাবছি, যতদিন এসব দুর্বলতা থেকে দূরে ছিলাম, ততদিন খুব ভালো ছিলাম। নিজের অজান্তেই কারো প্রেমে পড়ে গেছি, যা এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে থেকে আবার আওয়াজ আসলো, কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? ওর কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। কি করব এখন ভেবে পাচ্ছি না। ওর সামনে দিয়ে চলে যাব, নাকি অন্য কিছু করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি। হঠাৎ ও পেছনে থেকে এসে আমার একটা হাত ধরলো। হাত টেনে বলল, চলো। এই বলে আমাকে টেনে নিয়ে চলল। আমি তাড়াতাড়ি করে চোখ মুছে নিয়ে বোকার মতো ওর সাথে চললাম। জানি না কোথায় নিয়ে যাচ্ছে। ওকে বাধা দিতে মন যাচ্ছে না। শুধু মনে হচ্ছে যত চুপ থাকবো ততই ভালো। হাঁটতে হাঁটতে একসময় ড্রয়িং রুমের সামনে এসে পৌঁছলাম। বাইরে থেকে দেখতে পেলাম আব্বু, জেঠু আর মাওয়ার আব্বু সোফায় বসে গল্প করছে। মাওয়া আমাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে নিলে আমি থেমে গেলাম। ও আমার দিকে তাকিয়ে জোরে বলল, কি হলো? আসো। এই বলে হেঁচড়া টানে আমাকে ভেতরে নিয়ে আসলো। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। মনে মনে ভাবছি, ও কি করছে? আর কি করবে?
আমার হাত ধরে টেনে নিয়ে একদম উপস্থিত সবার সামনে এনে দাঁড় করালো। নিজেও দাঁড়ালো আমার পাশে। ওর প্রত্যেকটা কাজ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোন বিপদে পড়তে চলেছে আল্লাহ মালুম। মাওয়া আমার পাশে দাঁড়িয়ে প্রথমে আমার একটা হাত জড়িয়ে ধরলো, তারপর আমাকে অবাক করে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আব্বু, বড় জেঠু, ছোট জেঠু, দেখো তো আমাদেরকে একসাথে কেমন লাগে। ওর এমন কথা শুনে আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। আর এই 1.5 ইঞ্চি ব্যাটারি কয় কি? আমার মতো অন্য সবাই অবাক। জেঠা এতক্ষণ সোফায় বসে বসে ঝিমাচ্ছিল। ওর এই কথা শোনার পর ঘুমে টকটকে লাল হওয়ার চোখে কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আব্বু আর চাচারও একই অবস্থা, শুধু তাদের চোখগুলোই সারা। এক পর্যায়ে নীরবতা ভেঙে আব্বু বললেন, কি কেমন লাগে রে মা? বুঝতে পারলাম না। মাওয়া, আরে জেঠু, বুঝো না আমাদেরকে স্বামী স্ত্রীর হিসেবে কেমন লাগে? ওর কথা শুনে এক একজনের চেহারা এক এক রকম হয়ে গেল। আমি তো ভয় শেষ, না জানি আব্বু কি বলে। মাথা উঁচিয়ে একটু চাচার দিকে তাকালাম, কিন্তু ভাবভঙ্গি বুঝতে সক্ষম হলাম না। তারপর আব্বুর দিকে তাকালাম, মনে হলো তার চেহারা থেকে এক প্রকার তরল আগুন জ্বলছে। সাথে সাথে আমার চোখ নিচু করে ফেললাম। বাপ আমার ঠান্ডা মানুষ, কিন্তু রেগে গেলে বারুদ হয়ে যায়। যেই কলেজে চাকরি করে সেখানকার সকল ছাত্রছাত্রী আব্বুকে ভয় পায়। যাই হোক, অবস্থা এখন সন্দেহজনক। কখন যেন আব্বু উঠে কয়েকটা চড় থাপ্পড় মেরে বসে আল্লাহ জানে। চোখ বাঁকা করে একটু মাওয়ার দিকে তাকালাম, আশ্চর্য হলাম। ওর চেহারায় একটু ভয়ের ছাপ নেই। আমি টেনে হাতটা ছাড়িয়ে নিতে প্রস্তুত হলাম, এমন সময় জেঠা হু হু করে হেসে উঠলেন। চমকে উঠে তার দিকে তাকালাম। তিনি বলেন উঠলেন, খুব ভালো মানাবে। ভালোই হলো, আমাদের আর কষ্ট করে বিয়ের জন্য ছেলে মেয়ে দেখতে হবে না। জেঠার কথায় আমার মাথা থেকে এক বস্তার চিন্তা কমে গেল। সাথে সাথে মাওয়া গিয়ে জেঠাকে জড়িয়ে ধরে বলল, জেঠু, তুমি সবচেয়ে ভালো। তারপর আবার আমার পাশে এসে দাঁড়ালো। আমি চোখ সরিয়ে চাচার দিকে তাকালাম। এখন তার মুখেও হাসি রেখা দেখা যাচ্ছে। আব্বুর দিকে তাকিয়ে দেখি তিনি কিছুটা ঠান্ডা হয়েছেন, তবে মেনে নিতে কষ্ট হচ্ছে বোধ হয়। কি আর করবে, যেখানে বড় ভাই রাজি হয়েছে সেখানে তো তার কিছু বলার নেই। চুপ করে মেনে নিয়ে ঠান্ডা গলায় বললেন, আদিল, তুই কি রাজি? আমি জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে মাওয়ার সাথে সাথে বলে উঠল, রাজি না মানে? দেখো নাকি কয়টার কথা বলেছি তাতেই কেঁদে চোখ লাল করে ফেলেছে। ওর কথা শুনে তো আমি লজ্জায় শেষ। আমাকে কাঁদিয়ে আবার লজ্জা দিচ্ছে সবার সামনে। তাদের সাথে কথা শেষ করে গিয়ে হাজির হলাম আম্মুর সামনে। আম্মু এবং চাচি একসাথে বসে আছে, সাথে আমার ছোট বোন ইয়াসমিন আর মাওয়ার ছোট বোন ফারহানা। আর ঘরের মেঝেতে গুটি গুটি পায়ে পায়চারি করছে মাওয়ার ছোট ভাই আব্দুল্লাহ। তাদের সামনে দাঁড়িয়ে মাওয়া আবার সেই কথাগুলো উচ্চারণ করলো যা আব্বু প্লাস জেঠা প্লাস চাচার সামনে বলেছিল। ওর কথা শুনে চাচির চেহারা দেখার মতো ছিল। রেগে মেগে বসা থেকে উঠার জন্য প্রস্তুত হলো, এমন সময় আম্মুর চাচির হাত ধরে থামিয়ে দিল। হাসি মুখে বলল, মা রে, এটা তো খুব বড় সিদ্ধান্ত। আমরা তো কিছু বলতে পারবো না। তোর আব্বু আর জেঠুদেরকে বলে দেখি, তারা যদি রাজি হয় তাহলে আমরা রাজি। আম্মুর কথা শেষ হতে না হতেই মাওয়া বলে উঠল, সবাই রাজি হয়েছে, এইমাত্র তাদের সাথে কথা বলে এসেছি। এখন যদি তোমরা রাজি থাকো তাহলে আলাপ আলোচনা করে তারিখ ঠিক করে ফেলো। এই বলে আমাকে রেখে দ্রুত পা চালিয়ে চলে গেল। আমার আর কি করার, আমিও মাথায় নিচু করে বেরিয়ে আসলাম। বাপরে বাপ, ওর মাওয়ার যেই পরিমাণ সাহস! আমি ছেলে হয়েও এত সাহস নেই। রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় আব্বু সামনে পড়লো। আমাকে দেখা মাত্রই বলল, সবশেষে কি আত্মীয়র মধ্যে বিয়ে করতে মন চাইলো? আব্বুর কথা শুনে আমি আমতা আমতা করতে বললাম, আব্বু, আসলে। আমার কথা গুরুত্ব না দিয়ে আব্বু আবার বলে উঠল, ভেবেছিলাম আমার ছেলে মেয়েদের আত্মীয়র মধ্যে সম্বন্ধ করাবো না। নিজে যেই পরিণতি ভোগ করছি তা যেন আমার সন্তানদের ভোগ করতে না হয়। যাই হোক, যেহেতু এতটুকু এগিয়ে গেছে এখন তো আর আমি কিছু করতে পারি না। শেষ কথাই বলি, ভালোবাসলে প্রচুর যন্ত্রণা ভোগ করতে হয়। যদি সহ্য করতে পারস তাহলে জীবন সুন্দর। আর এও বলি, নিজের জীবন সঙ্গিনী নিজেই নির্বাচন করে খুব ভালো করেছিস। কারণ সংসার তুই করবি, তোর বাপে করবে না। এতটুকু বলে আব্বু চলে গেল।
আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। তার বলা কয়েকটা কথা কানে বারবার ইকো হচ্ছে। আল্লাহ ভালো জানেন সামনে কি বিপদ অপেক্ষা করছে আমার জন্য। আমার আব্বু আর আম্মু দুজন খালাতো ভাই বোন। তাদের বিয়ে কিভাবে হয়েছে আমি আজ পর্যন্ত জানতে পারিনি। কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়ে একটুও মুখ খুলে না। তবে আব্বু আম্মুর মাঝে প্রচুর ভালোবাসা প্রত্যক্ষ করেছি। যদিও মাঝে মাঝে ঝগড়া হয়, তবে তা আব্বু চুপচাপ মেনে নেয়। সবশেষে তাদের ভালোবাসা খুব সুন্দর। সেদিনের ঘটনার পর সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করেছে। গত শুক্রবার থেকে আজ রবিবার 9 দিন হয়েছে। আগামীকাল সোমবার বিয়ে। শেষমেশ বিয়েটা বুঝে হয়ে যাচ্ছে। ভাবতেই খুব লজ্জা লাগছে। বাড়ি ভর্তি মেহমান। জেঠার 2 মেয়ে, বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগেই। তারা এসেছে। আর একটা ছেলে আছে, বয়সে আমার ভাইয়ের চেয়ে একটু ছোট। 2 ফুফু এসেছে। তারা আমার বাপ চাচাদের মধ্যে সবার বড়। বড় ফুফুর 4 মেয়ে 2 ছেলে। তাদের মধ্যে 3জন মেয়ে এসেছে, বাকিরা নাকি কাল আসবে। আর ছোট ফুফুর 3 মেয়ে, 3জনই এসেছে। আরও অনেক মেহমানে বাড়ি ভর্তি হয়ে আছে। পুরো মহল্লা জুড়ে ডাক উঠেছে, আমি যাকে বিয়ে করছি অর্থাৎ মাওয়া নাকি আমার নিজের হাতে বড় করে নিজের বউ। যাই হোক, এসব পাগলের কথা বলে আর লাভ নেই, যত সব। বাড়ির সবগুলো ছেলেপেলে নিয়ে একটু বাইরে এসেছি। বাইরে বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরে বিলের মধ্যে বড় একটা জায়গা জুড়ে একটা বাড়ি করেছিলেন আমার দাদা। বাড়ির চারিদিকে আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, তাল গাছ সহ আরো কত গাছে ভরা। আর মাঝখানে বিশাল বড় উঠান। দাদা ভাই বেঁচে থাকতে এখানে ধানের চাষ করা হতো। প্রচুর জমি চাষ করতেন দাদা ভাই। মৃত্যুবরণ করেছেন প্রায় 10 বছরের উপরে হয়। একই বছরে দাদিও পরপারে পাড়ি দিয়েছেন। আল্লাহ তাদেরকে স্বর্গে ভালো রাখুন, আমিন। বাড়িটার একপাশে বড় একটা মাছের প্রজেক্ট আছে। প্রজেক্টের ধারে বাড়ির অংশে 2টা কুড়ে আছে, সেখানে 2জন পাহারাদার থাকেন। আমরা চাচাতো জেঠাতো ফুফাতো ভাই বোন যারা আছে সবাই এখানে এসেছি। বাড়িতে রান্নাবান্না সহ অন্যান্য কাজ চলছে। বাচ্চা কাচ্চা দূরে থাকলে তাদের জন্য ভালো, তাই সবাইকে এখানে পাঠিয়ে দিয়েছে। সবাই মিলে কতক্ষণ জুতা চোর, সাত চারা, কুতকুত খেললাম। সব ভাই বোন একসাথে হলে যা হয় আর কি। এক পর্যায়ে সবাই ক্লান্ত হয়ে এখানে সেখানে ঘাসের মধ্যে বসে পড়লাম। কেউ কেউ আবার শুয়ে পড়লো। আমি গিয়ে একটা নারিকেল গাছে হেলান দিয়ে বসলাম। গা ঘেমে চুপচুপে হয়ে আছে। আমি একটা পা লম্বা করে মাটিতে রেখে আরেক পা উঠিয়ে বসলাম। বসে বসে হাঁপাচ্ছি। এমন সময় মাওয়া দুর্বল শরীর নিয়ে টলতে টলতে এসে আমার উড়ুতে মাথা রেখে শুয়ে পড়লো। আমি কিছু বললাম না, তবে বিষয়টা অন্যদের নজর এড়ালো না। ফুফাতো বোন একজন আওয়াজ দিল, তার নাম তাহমিনা। তাহমিনা আপু বলে উঠলেন। মাওয়া, অবস্থা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এই বলে হেসে দিল। তার সাথে অন্যরাও হাসতে লাগলো। আরেকজন ফুফাতো বোন নাম আয়েশা। তিনি বলে উঠলেন, আরে, এখনো তো বিয়ে হয়নি। এখন এভাবেই ঘেঁষাঘেঁষি করলে পাপ হবে তো। হি 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 হি। এরকম ভাবে সবাই ইন্টারেস্টটা বলতে লাগলো। ক্লান্তি ভরা কণ্ঠে মাওয়া বলে উঠল, দেখ আপুরা, আমার শরীর খুব ক্লান্ত লাগছে। দয়া করে এখন দুষ্টুমি করো না। মাওয়ার কথা তো ওরা শুনলেই না, উল্টো আরো সবগুলো উঠে এসে আমাকে ধরে টানতে টানতে বলতে লাগলো, কিসের ক্লান্তি? সর এখান থেকে। বিয়ের আগে কোন ঢলাঢলি চলবে না। এই বলে টেনে আমাকে মাওয়ার কাছ থেকে দূরে নিয়ে আসলো। মাওয়া বারবার বলে গেল তাদের। দুষ্টুমি থামাতে সক্ষম হলো না। শেষে রেগেমেগে উঠে গিয়ে একটা বেল গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়ল। সবাই তো হেসে কুটকুট। দুই একবার মুস্কান করে কয়েকটা কথা বলে থেমে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে। হঠাৎ মাওয়া বলে উঠল, ভালোই হয়েছে, এখানে এসে খুব শান্তিতে আছি। পাকা বেলের ঘ্রাণে নাক ভরে যাচ্ছে। একটা ঘুম দিলে এখন খুব শান্তির ঘুম হবে। ও কথা বলার সময় সবার নজর ওর দিকে ছিল। কথা শুনে তাহমিনা আপু কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ গাছ থেকে একটা বেল ছুটে এসে একদম মাওয়ার কপাল বরাবর পড়ল। সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে ব্যথায় ককিয়ে উঠে বলল, ওহ, ও মা গো, ও হারলেন বউ। ওর অবস্থা দেখে সবার সন্দেহজনক অবস্থা। হাসবে নাকি দুঃখ করবে বুঝতে পারছে না। কয়েকজন তো হেসে দিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ওকে ধরলাম। অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। পাজা কোলে তুলে কাছে থাকা টিউবওয়েলের কাছে নিয়ে গিয়ে মাথায় পানি ঢালতে লাগলাম। পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে ওর জ্ঞান ফিরল। চোখ মেলে চারিদিকে একবার তাকিয়ে আমার কোলে মুখ লুকিয়ে ফেলল।
খুব লজ্জা পেয়েছে বোধ হয়। ওকে আরো লজ্জা দেওয়ার উদ্দেশ্যে আমার জেঠার বোন নুসরাত আপু বলে উঠল, কি রে, কেমন লাগলো বেলের ঘ্রাণ? খুব সুন্দর না? ঘ্রাণ নাকে জায়গা না পেয়ে মাথায় গিয়ে লেগেছে। আপুর কথা শুনে আরেকবার সবার মাঝে হাসির রোল পড়ে গেল। ঘুটঘুটে অন্ধকারেচ্ছন্ন খোলা আকাশের নিচে ছাদের এক কোণায় থাকা বেঞ্চে হেলান দিয়ে বসে আছি। অবশ্য একা নয়, পাশে মাওয়া আমার বুকে মাথা রেখে বসে আছে। রাত বাজে প্রায় 12টা। শরীর খুব ক্লান্ত হয়ে আছে। পাগল কাজিনগুলোর কারণে ঘুমোতে যেতে পারছি না। সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করে মনে হচ্ছে ওদের শরীরে বিন্দু মাত্র ক্লান্তি আসেনি। ওরা এখনো ঘুমাচ্ছে না। ঘুমাবে দূরের কথা, সারা বাড়ি জুড়ে বসে বসে আড্ডা মারছে। কতগুলো তো বাড়ির উঠানে মাদুর পেতে বসে বসে গল্প করছে। একদল আমার রুমে বসে আছে। দুঃখের কথা আর কি বলি, আমার ফুল দিয়ে সাজানো বিছানায় ফুফাতো বোন আর জেঠার বোনদের বাচ্চাগুলো গড়াগড়ি করছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। বাধ্য হয়ে ছাদে এসে দরজা লাগিয়ে বসে আছি। এখানে এসেও কতক্ষণ দরজায় বাইরা বাইরি করে গেছে। আমি দরজা খুলিনি। ওরে চলে যাওয়ার কিছুক্ষণ পর মাওয়া এসেছে। সাথে ইয়াসমিন নিয়ে এসেছিল। মাত্র কিছুক্ষণ আগে ওকে পাঠিয়ে দিয়েছি। ঘুমে হেলে ধুয়ে পড়ছিল। রাত কয়টা বাজছে বলতে পারবো না। ছাদের দরজায় আওয়াজ শুনে জেগে উঠলাম। প্রথমে বুঝতে একটু সময় লাগলো কোথায় আছি। মাওয়াকে বুকে নিয়ে এখানে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। ওকে ডেকে তুলে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ঝটপট বলল, এখানে বসে আছিস কেন এত রাতে? রুমে যা। আমি কিছু না বলে মাওয়াকে নিয়ে ভিতরে চলে আসলাম। আব্বু ছাদের গেট বন্ধ করে দিয়ে চলে গেল। আমরা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে খুব মজার একটা ঘটনা শুনতে পেলাম। খাবার খেতে বসার পর নুসরাত আপু শাসনের ভঙ্গিতে বলে উঠল, রে, তোর আজকে খবর আছে? আমি বেকুবের মতো মুখ করে জিজ্ঞেস করলাম, আমি আবার কি করলাম? নুসরাত আপু, তোর বাপের রাতে আমাদেরকে কেন দৌড়ানি দিল? বাড়িতে প্রথম একটা পোলার বিয়া, আমরা কি একটু মজা করবো না? আপুর কথা শুনে আমি বলে উঠলাম, ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্যই তো বলি তার ছেঁড়াগুলো কেমনে কেমনে থেমে গেল। আব্বু খুব ভালো একটা কাজ করেছে, পাগল গুলারে বাটি চালান, টুকু লাঠি চালান দিয়ে। আমার কথা শুনে আপু রেগে মেগে বলল, কি বললি তুই, আমি তার ছেঁড়া? আমি, হুম, গত রাতে তো তাই মনে হলো। নুসরাত আপু, রে, এই, আমার মাথা কিন্তু প্রচুর গরম হয়ে যাচ্ছে। এই তোরা কিছু বলছিস না কেন? এই পোলা আমাদেরকে তার ছিঁড়া পাগল কইতেছে। অন্যদের উদ্দেশ্যে বলল, আমি লক্ষ্য করলাম অবস্থা ভালো না, সবগুলো আমার দিকে তেড়ে আসে। খাবারের প্লেট রেখে দিলাম বাইরের দিকে দৌড়। দৌড়তে দৌড়তে ঘর থেকে বেরিয়ে জেঠার ঘরে গিয়ে ঢুকলাম। তাড়াতাড়ি করে জেঠির রুমে গিয়ে দেখি জেঠি নেই। মাথা নষ্ট হয়ে গেল। ভাবলাম জেঠির কাছে আশ্রয় নিব। অলরেডি ওরা এসে পৌঁছে গেছে। কিছু বলার আগেই আমাকে মেঝেতে ফেলে শুরু করলো কিল খুশি। সবগুলোর হাত তোলার মতো, তবে দুই একটা খুশি একদম হাড়টি ভেঙে দেওয়ার মতো লাগছে। ওরে বাবা রে! এমন সময় হঠাৎ জেঠি এসে হাজির হলো। মনে মনে ভাবলাম, এবার মুক্ত হয়ে গেছি। জেঠি এসে বলল, এই কি করছিস তোরা, ছাড় ওকে। ভাবলাম ওরা এখনই ছেড়ে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তামিনা আপু বলল, আরে মামি, আজকে ওকে ছাড়বো না। ওই আমাদের পাগল বলছে, এখন আমরা পাগলের মতো ওরে জ্বালিয়ে মারবো। এই বলে সবাই মিলে আমার 4 হাত পা ধরে কুস্তাকুস্তি করে উঠানে নিয়ে আসলো। ভাইরে ভাই, মাইয়া মানুষ, যেটা পারবে না সেটাই করতে যায়। সবগুলো মিলেও আমাকে জিয়ে রাখতে পারছে না। আমার পিঠ মাটিতে লেগে টি শার্ট মাটি মাটি হয়ে গেছে। আমি গলা ফাটিয়ে বললাম, বইন আমার মাফ কইরে দে, তোদেরকে আজকে বেলপুরি খাওয়াবো। তোদের এই অত্যাচার অপেক্ষা হাতুড়ি ডাক্তারের অপারেশন বোধ হয় খুব ভালো। কে শুনে কার কথা? মনে হচ্ছে আমার বাপের প্রতি থাকা জেদ আমার সাথে মোজাচ্ছে। শেষ পর্যন্ত বহুত বলে কয় ওদের ওদের অত্যাচার বন্ধ করতে সক্ষম হলাম। তবে ওদের দাবি হলো, সবাইকে আজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বার্গার খাওয়াতে হবে।
ওদের দাবি মেনে নিয়ে কোনোরকম যান বাঁচালাম। সেদিন দুপুরে ঘটল আরেক ঘটনা। 12:30টার দিকে বৃষ্টি শুরু হলো। আমার সবগুলো পাগল বন্ধু এলো বৃষ্টিতে ভিজতে। সাথে অবশ্য মাওয়াও ছিল। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজে গোসল শেষ করে সবাই কাপড় চোপড় পরিবর্তন করে দুপুরের খাবার খেতে বসলো। খাবারের পর মাওয়া কয়েকজনকে ডেকে নিয়ে বাইরে চলে গেল। পেছনে পেছনে গেল আরো কয়েকজন। শুধু যাদের বাচ্চা আছে তারাই রয়ে গেল। তাদের দিকে তাকিয়ে আমি মুচকি হেসে নিচু কণ্ঠে বললাম, দেহাদেহি বেহা বোবা নাচে। এটা আমাদের এলাকার একটা প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে একজনের দেখাদেখি আর একজন একই কাজ করে। এটা বলার উদ্দেশ্য হলো আমার বন্ধুগুলো কয়দিন ধরে এভাবেই জোর বেঁধে চলছে। একজন যা করে অন্যরাও তাই করে। কিছুক্ষণ পর দেখি মাওয়া দৌড়ে ঘরে ঢুকে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। পেছনে অন্যরাও দৌড়ে এসে হাজির হয়েছে। ওদের দিকে তাকিয়ে দেখি সবাই পুরো ভিজে গেছে। বলা চলে আরেকবার বৃষ্টিতে ভিজেছে। জিজ্ঞেস করে জানতে পারলাম আসল ঘটনা, যেমনটা আমরা ছোটবেলায় করতাম। মাওয়া প্রথমে সবগুলোকে নিয়ে গিয়ে বাড়ির কদবেল গাছের নিচে দাঁড় করিয়েছে। তারপর একটা ডাল ধরে যেই না দিল লারা সবগুলো ভিজে চুপচুপ। আর কিছুক্ষণ পর এশার আজান নেবে। আমরা দুই স্বামী স্ত্রী লুকিয়ে আছি একটা গোপন জায়গায়। আর পাগলগুলো আমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে। আমার বউ লুকিয়ে আছে মায়ের খাওয়ার ভয়ে। আর আমি লুকিয়ে আছি টাকার খরচের ভয়ে। আমি বের হলে এখনই ওদের রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। আমার ঠেকা পড়ছে টাকা খরচ করে ওদের খাওয়ানোর জন্য। এমনিতেই গতকাল 16,000 টাকা নিচ্ছে হাত ধোয়ানোর নামে। আমি নিজের টাকা থেকে 7,000 টাকা দিয়েছি। ওরা আরো চায়, তারপর আব্বু দিল আরো 4,000। তাতেও হবে না। তারপর আম্মু আর ছোট চাচা মিলে 5,000 টাকা দিয়ে ওদের কোনরকম থামিয়েছে। এতগুলো টাকা দিয়ে এখন আবার ওদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো? কুত্তায় কামড়েছে আমারে। অনেক রাত হয়েছে, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা লুকানো জায়গা থেকে বেরিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাতে খাবার খাওয়া হয়নি। রুমে কিছু আউট খাবার আছে, বেশি ক্ষুধা লাগলে খেয়ে নেওয়া যাবে। যাই হোক, শরীর খুব ক্লান্ত, এখন ঘুমাতে হবে। বউ বুকের উপর লেপ্টে শুয়ে আছে। অন্যরকম এক অনুভূতি ফিল হচ্ছে। আপাতত বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল কি হবে আল্লাহ ভালো জানেন। সমাপ্ত।